হ্যালো, আমি প্রবর রিপন। আমাকে আপনারা চিনবেন না, চেনার দরকার নেই। আমি সৌরভ বাংলা সার্কাসের ভোকাল, লিরিক লিখি, সুর করি, গাই, স্টেজে শুয়ে পড়ি, আপনাদের বিব্রত করি, আয়নার মতো হাসি। Everybody, I'm Saad Chowdhury. I'm a keyboardist in the Shonar Bangla Circus, as well as a sound designer and an arranger for our second album, Mohashashan. I'm Shakir. I play bass for Shonar Bangla Circus. আর অনেক কিছু করি, কথা শোনা। Thank you. Tell me a little bit about the frenzy that Mohashashan has created so far, how you decided on this album, shot the track, that's a lot. How is it too much? Was it too little? How did you plan the whole thing? Just tell me from the start. এটা আসলে চারপাশে টু লিটিল হচ্ছে বলে এটাকে টু মাচ মনে হচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা যখন গান শুনতাম তখন ডাবল অ্যালবাম না, আমাদের আমি তো 90 দশকের মানে ছোট মানুষ তখন একটা সিঙ্গেল অ্যালবামে 12-13টা গান থাকতো, একটা সিঙ্গেল অ্যালবাম। এবং ওই সময়ের মিউজিশিয়ানরা অনেক প্রোডাক্টিভ ছিল, তারা সারাদিনই এটা করতো, সারাদিন চাকরি করে সন্ধ্যাবেলা মিউজিক করতো না, তারা সারাদিনই মিউজিক করতো এবং তাদের মিউজিককে এক ধরনের তারা জুয়ার কার্ডের মতো ব্যবহার করছে, যে এই মিউজিক দিয়ে আমার জীবনে কিছু হলে হবে, না হলে কিছু হবে না। সো এই কারণে তারা সাকসেসফুল হয়েছে। অনেক গান, তো আপনি আসলে একজন গায়ক তো আসলে প্রতিদিনই গান লিখতে পারে, প্রতিদিনই তার এমন হতে পারে যে সে প্রতিদিন লিখছে 2 মাস, আবার 1 বছর তার কোনো কিছু মাথায় আসতেছে। সো এই যে অনেক লেখা হয়, অনেক অ্যাক্টিভিটির ভিতর থাকে। বব ডিলানের 52টা, এখন এটা তো বিশাল, এটা মানুষের মানে সেই কাজই করে গেছে। রবীন্দ্রনাথের অনেক গান, নজরুলের অনেক গান, লালনের অনেক গান। এখন এই যে এটা আর্টিস্ট ঠিক করবে আমার কতটা গান হবে, আমার লিখতে ইচ্ছা হলে আমি লিখবো, না ইচ্ছা হলে আমি লিখবো না। এটা ইন্ডাস্ট্রি ঠিক করে দিবে না, বা যারা রেকর্ড লেভেল, যারা আমাদেরকে নিয়ে ব্যবসা করে বড়লোক হয়ে আমাদেরকে গরিব বানিয়ে রাখে, তারা ঠিক করে দিবে না আসলে আমার গান কি রিলসের উপযোগী 2 মিনিট হবে, নাকি আমার গান 9 মিনিট হবে, নাকি আমার 16টা গান থাকবে, আমার 17টা গান থাকবে। আমাদের ডাবল অ্যালবামের কোনো প্ল্যান ছিল না। আমরা আমাদের হাইনা এক্সপ্রেস যখন আমরা সারা বাংলাদেশ ট্যুর করতেছি, এমন সময় আমরা নিকেতনে একটা ছোট একটা সাবলেটের মতো একটা জায়গা ছিল নিয়ে, আমি, পাণ্ডু ভাই, শাকিব ভাই, আমরা ওখানে বসতে গিয়ে আমরা ওখানে 22 দিনে 32টা গান লিখেছি। কারণ আমি তো লিখি, আমি যেহেতু কবিতার মানুষ, সো আমার তো লিরিক লেখা থাকে, বা লিরিক আমি ইনস্ট্যান্ট লিখতে পারি। সো আমাদের এতগুলো গান হয়ে গেছে। গান হয়ে যাওয়ার পরে তখন মনে হলো যে আরে অনেকগুলো গান তো হয়ে গেল, এবং আমরা কোনোটা ফেলতে পারতেছি না। অনেক কষ্টে আমরা 22টাতে আসলাম। 22টা আসার পরে দেখলাম যে 22টা অনেক বেশি হয়ে যায়। তারপরে আমরা এই করে 16টাতে আসলাম। 16টাতে এসে তারপরে আমরা জিনিসগুলোই করার পরে ওইটা ডাবল অ্যালবাম হয়ে গেল। তো দেখলাম যে গান 16টা হয়েছে, মানে ডাবল অ্যালবাম। আর আমাদের স্টোরি টেলিং, মহাশ্মশান 1, মহাশ্মশান 2, সো আমাদের যে গল্প বলা সব কিছু মিলে আসলে এটা হয়ে গেছে। কিন্তু আমার মধ্যে ডাবল অ্যালবাম জীবনে আর করবো না, কারণ এটা অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে। একটা কাজের ভিতরে প্রায় 3 বছর লাগছে আমাদের। এই সময়টায় 3 years এর টাইমটাতে people were anxiously waiting. Do you think at a point that people felt you were lying about an album, you were gonna disappear from the scene, there is gonna be no album? ইমাজিনেশন জিনিসটাই কিন্তু একটু মিথ্যা। আমি বললাম যে আকাশ দিয়ে একটা পরী উড়ে যাচ্ছে, এটা আমি কবিতায় লিখতে, গানে লিখলে সবাই কিন্তু বিশ্বাস করবে, কিন্তু আসলে তো পরী উড়ে যাচ্ছে না। তো এই যে ওরা অ্যালবামের জন্য অপেক্ষা করতেছে, এটাও এক ধরনের ইমাজিনেশন। তো ওরা যদি মিথ্যা ভাবে তাহলে আমরা সাকসেসফুল। এবং আমার সবথেকে মজা লাগছে যে অনেকেই এরকমই করছে, আপনারা কথা দিয়ে কথা রাখেন না, এ করেন না, ও করেন না। কিন্তু অ্যালবাম বের হওয়ার পরে সবাই এখন লিখতেছে যে ওই এখন বুঝতেছে যে এটা কেন 3 বছর লাগছে। কারণ আমরা একটা প্রথাগত যে রক মিউজিকের অ্যালবাম যেটা হয়, একটু কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে আমাদের হয়, ওয়েস্টার্ন মিউজিক যেমন ঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই রকমই থাকে। সো আমাদের এই এলাকার জিনিসপত্র ওখানে থাকে না। ওই একটা বেস গিটার বাজবে, একটা গিটার রিফ বাজবে, একটা কিবোর্ড বাজবে, একটা ড্রামস বাজবে, একটা ভোকাল গান শেষ। যেমন আমাদের আগের অ্যালবাম মাত্র 4 দিনে রেকর্ড করা শেষ, মাত্র 4 দিনে রেকর্ড করে তারপর মিক্সিং মাস্টারিং দিয়ে 6 মাসের মধ্যে বের হয়ে গেছে এটা। তো এই যে এই মানে সেইটার বাইরে আমরা করার চেষ্টা করছি যে আমরা কেন বাংলা রক মিউজিক এত স্ট্রং হওয়া সত্ত্বেও কেন পৃথিবীতে এত বেশি রিকগনাইজ হয় না, আমাদের ভিতরে আমরা অনেক। সো এইটার পিছনে অনেক ধরনের কারণ আছে। বলতে আমরা ওই যে ওয়েস্টার্ন ওইটার মতোই করি, ওরা কিন্তু ওদেরই কোনো একটা কপি জিনিস শুনতে চায় না, ওরা বরং শুনতে চায় যে এইখানের কি আছে। তো এখানে আমাদের ফোক মিউজিক বা আমাদের ফোক ইনস্ট্রুমেন্টের প্রতি আমার
আমাদের সবারই একটা ঝোঁক আছে। এবং সবচেয়ে মজার বিষয়, আমি পাণ্ডু ভাই কিন্তু অনেক বেশি বাংলাদেশ বিরোধী। আমাদের কিন্তু এটা ফ্যাসিনেশন কম, আমরা কতখানি কলোনিয়াল হিসেবে করি। অথচ পাণ্ডু ভাই সাদ এদের আগ্রহ কিন্তু খমকটা কেমনে বাঁচতেছে, ঢোলটা কেমনে বাঁচতেছে, কারণ এইটার শক্তি ওরা যেহেতু বাইরে বড় হয়েছে, এইটার শক্তি ওরা টের পাচ্ছে যে আমি ড্রামস তো দেখছি, এটা দেখছি, কিন্তু এই জিনিসটা যেটা, এইটা তো অনেক বেশি, মানে এটা অনেক বেশি ফান। যেমন আপনি খেয়াল করবেন যে একটা ঢোল যখন পূজা মণ্ডপে বা কোথাও বাজে, সাথে কোনো ইনস্ট্রুমেন্ট থাকে না, কিন্তু সবাই নাচতেছে। আপনি একটু ড্রামস দিয়ে পারবেন না, কিন্তু ড্রামসের সাথে বেস ঢোকাতে হবে, কিবোর্ড ঢোকাতে হবে, তারপরে মানুষ নাচবে। সো আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরে একটা এই ডিওনোসিসের ব্যাপারটা আছে, যেমন উদ্দাম, একটা বাঁশি ওই দূরে বাজতেছে, একটা ইসে আপনি দেখে মন উদাস হয়ে যাবে, ওর কাছে সাথে কি অর্কেস্ট্রা আছে না কি আছে, কিচ্ছু লাগতেছে না। তো আমরা চেষ্টা করছি যে, যেহেতু আমাদের ব্যান্ডের নাম সোনার বাংলা সার্কাস, বাংলা শব্দটাকে ইম্পর্টেন্ট, সরি আমি সোনার বাংলা সার্কাস নাম রাখার জন্য, যেটা বাংলাদেশে এখন হয়ে উঠছে বাংলা শব্দটা, এই যে বাংলা শব্দটা এখানে ইম্পর্টেন্স, আমরা বাংলাটা কই, হ্যান এক্সপ্রেসের ভিতরে বাংলাটা নেই, খালি বাংলা ভাষাটা আছে, বাংলা ভাষায় আমি যেটা গাচ্ছি বা লিখছি, কিন্তু বাংলা কই, ওই বেস বাজতেছে কিন্তু ওই ইসের মতো। সো এইটা আমরা যেটা চেষ্টা করছি, কতটুকু সাকসেসফুল হয়েছি সেটা মানুষ বলবে, আমরা চেষ্টা করছি, আমরা এইভাবে চেষ্টা করে দেবো। তো এইরকম জায়গা থেকে আসলে সময়টা লাগছে বেশি, কারণ এত এত মানুষের রেকর্ডিং, এই ঢোল, এই খমক, এটা, এই ট্রাম্পেট, এই এই সমস্ত কিছু, তারপরে সাদ তো উড়াই দিচ্ছে, মানে সাদের লেয়ারের পর লেয়ার, মানে এই অ্যালবামটা যে এরকম শোনাচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু সাদের, কারণ ও যে এই যে অর্কেস্ট্রেশন, এই যে ভায়োলিন বাজতেছে, এগুলো লেখা, এত এত জিনিসপত্র, যে সবাই শুনে যে ই হচ্ছে যে এটা এটা কিরকম, এটা কিন্তু ওর কৃতিত্বটা মানে একদম 90%। সো ডাবল অ্যালবাম আমাদের জানা মতে পৃথিবীর আমাদের যারা পছন্দের ব্যান্ড, তাদের সবার একটা ডাবল অ্যালবাম আছে, মানে তারা যে প্রোডাক্টিভিটি সবসময় আসে না, সেই প্রোডাক্টিভিটির একটা সিম্বল যে একসাথে এতগুলো গান, এবং একসাথে এতগুলো গান বলে গানগুলো যে মানে মার্কেটে চলতেছে না বা মানুষ শুনতে, এরকম না, কিন্তু মানুষ শুনতেছে, মানুষ চায়। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিক আছে, আমাকে একদিন বলে দেবে তোমার গান এত 7-8 মিনিট কেন, গান করবো 1.5 মিনিট 2 মিনিট, আমি কেন, মানে এটা রিলসের তাহলে চলবে, ওই কোম্পানিগুলোই করবে। আমি বলি এটা কি, আপনি গান গাচ্ছেন কেন, তাহলে আপনাকে যদি সবকিছুই বণিকরা ব্যবসায়ীরা ঠিক করে দেয়, তাহলে গান না গেয়ে আপনি মাছ বেচতে পারেন, বেগুন বেচতে পারেন, ওটা বেশি অনেক আরাম, ওটা অনেক ভালো। I'm sure you did your best to understand the depth of the lyrics because he approached it from a poetic point of view, allegorical point of view, metaphorical point of view. So, what was your role? How did you blend all of this in? Maybe I can come at that from a couple of different ways, and hopefully it adds up to a total picture. So for the first album, it really was almost so spontaneous, and it was what we call very DIY. So I mean, you know, we've gone in a closet with a microphone and a cable trailing out the door while someone's there with a headphone, like recording, and the drums is being done there. Not really much mind to the process, and just letting the lyrics and the poetry flow. And my role there was I was almost inserted, not at the end, but somewhere maybe like 3/4 of the way through, I think. So they're like, hey, we need some piano, we need some organs and strings and things. And I think it all happened quite quickly. Like, I can't remember exactly, but maybe over like a month or two, the keyboards were all done. And there was no bass even at that time. I mean, the bass guitar was the last thing to come. The band was being formed actually through the recording process. Yes, so like the chemistry was emerging and the sound. And then, of course, that album became very popular. I mean, still sometimes I look at the number of views on YouTube for someone that's like multi-millions on some of them. I've never been attached to a project like that before. And, you know, still when we go on stage and, you know, if I play those on the Dale chords and I see the crowd like get fired up in the chorus, it's really exciting. And so I think that gave everybody the fuel to say like we can go bigger on the second album. And in some cases we call it a double album, but it's almost like albums 2 and 3 because the labor you put in, the attention to detail is there. And the role of the keyboards exploded because it was like we needed atmospheric layers, we needed all the traditional things I was doing already on the first album, like the piano sound, certain other instruments like organ or Rhodes or whatever, Wurlitzer. And then I think as the chemistry again was forming and hardening, we figured out
we could get some other sounds in there too. And I knew someone, our dear friend Simon, who plays violin. He's German. He's based here. He's married. And I have a background in music, Western classical music training from school, naturally, but I also took private tuition and exams, which converted into my university. So I studied music academically at the higher education level. And so I bring with me skills in like Western classical notation, theory of arrangement and composition. So I've been doing all those things throughout, but to actually be able to write parts, and here's a string section. So we only have one violin player. So he has to play over himself 10 times to fulfill the 10 rows of music that we've written for them. And that was also the first time I've ever really done that. And so you go through this really rewarding process of you've written the thing, you have a vision for it, and then it's being put together piece by piece. And when you hear the output at the end, you're like, oh wow, that works really well. And so that just kept happening. Like it would be with a trumpet and a violin. I played some like synthy sounds like a flute and other things. So I think that compositional, orchestrational element fits the circus element of the band. Also kind of fits the Bangla element. It's the joint. And it also makes the sound a lot richer. So when people are like, wow, what have you guys been making? Right. I think it's partly because of that orchestration that they're hearing. There's a lot more, almost like a three-dimensionality to the music. So there's things in the foreground that are hitting you like the vocal. There's things in the background that are hitting you, little things on the sides. And every time you listen, you can pick up something else. And that to me is kind of like Miles Davis' Bitches Brew. That's a fun album because every time you hear it, you pick up something new depending on your mood. So I was going for that kind of feeling when we made the music. And I think it's come off pretty well. And then of course, you think already about album 3 and 4. So like next time, like we need a bigger orchestra. Like we need more people. Like, can we get some more violins, or what about a real cello player this time and things like that? Yeah. That's fun. Can you chime in on, basically you three are from very different backgrounds. Your inspirations were very different. Bhaiya hoche folk music and all of that, right? You're from that Western culture. You're from someplace entirely. Can you tell us a little from bit? the blues from America. Yes. So can you tell us a little bit about how your backgrounds came together and into forming the music that you have together? So I'm like if it's right to say, the last member legit to join the band. Like 2018 is when I joined, and when I joined, I first knew Ripon, and he introduced me to Pandu Bhai, and then I understood what these two were up to for the last few years. When I knew he was a singer-songwriter, but I didn't know what Pandu Bhai was on. But then I heard the entire story, and we sat down in this jam. And through the process, I met Saad. And in this process, I understand that he is a proper Bangladeshi boy. He's born and raised here. He's been writing poetry. He's anarchic. It means he's got his own original ideas, and he's piercing. So that's him. Saad, something else entirely. He comes from another background, complete calm vibes. More musically piercing than in person. The physical energy is very like calm. You can approach, very polite, and I felt at home immediately with this man here. And then since it's been like that for a while. With Pandu, he comes from America, and he's had the entire 60s, 70s catalog, even hip hop and everything with him as an experience before he came here. And when I met all these three, and I tried to see myself in the perspective, I understand that everyone's an original here. He brings like his entire musical knowledge on the table without any blasphemy. For me, same there, no blasphemy at all. Like it's just whatever he is. And then I come from a very hybrid background. Like I'm from Bangladesh, but born and raised in the Middle East, but spent a lot of time in India and education and work and all that. And then again, like back here and then. And wherever I went, the local music or whatever's going on kind of seeped in. But mostly it's been what I've learned at home, or what I've not learned really. Like it's what happens in conditioning as you're growing up. I used to listen to a lot of Nazrul Shongit, ghazals and stuff as I was growing up, and that kind of seeped in me, and that stays. And when I moved to India and started listening to those melodies, that stayed. So I thought like, I'll also be myself, and this is where it is. So
this is one thing I really liked when I joined in the band is nobody's discussing, like, where do we take this song from here? No one's discussing that. Like, all my experience in my previous band, like my previous experiences, everyone's discussing. They're like, okay, so from here, what do we do next? How should it sound? Will it just sound good? In Shunabanga Circus, nothing like that has happened from day one to now. Like, no one's discussing that. Everyone's like playing, and everyone's responding. And this is the band. So they are playing, we are playing, and we are responding to each other. This is a That's very it. organic form of connection. This is- সবাই সবার সাথে অনেক মানে connected হয়ে কাজ করতেছে। Musically, now it's Right? been what, like 5 years on stage, so many shows. Now we know who we are. We know what he's going to do on stage. Like, we all know what's coming from here. Yeah, and bigger and better now. And you were also mentioning about the lyrics. So, Yeah. You know, How do you blend in with that? Like your understanding of it, how does it catch you? yeah. So in a lot of respects, when we were making the album, I didn't know the specific translations of things. I knew like, okay, this is a song about a horim, which or a deer, or something. But then maybe the underlying message has only come out in the last bit with the translation of the lyrics and everything. So something is connecting us, even if the lyrical message is not there. So you're picking up on the feeling in the voice, the tension, the power, and the things like that. So that was also a really interesting part of the process, and that organic thing of don't ask too many questions. It's more just Go with the read the vibe. wave and ride off that, and you'll be successful 9 out of 10 times. Right. মিউজিকের good যেমন approach. এরকমই আছে যে আমরা যখন আজারবাইজানের গান শুনি বা আমরা যখন স্প্যানিশ বা ল্যাটিন শুনি, আমরা কয়জন আসলে লিরিক বুঝি, কিন্তু আমরা কেঁদে ফেলি কেন? এই সুরটা, গায়কের এক্সপ্রেশনটা, তো এই জিনিসগুলো আসলে মিউজিকের একটা আলাদা ক্ষমতা আছে। তো এই ক্ষমতার কারণে কানেক্টিভ। যেটা হলো যে আমাদের ব্যান্ডটা এরকম যে এই অ্যালবামে একটা গান আছে, নাম হলো অন্ধপুর ব্লুজ। এটা আমরা প্রতিটা আমাদের সলো শোতে বা যে শোগুলো সেরকম আমাদের মতো করে পাই, আমরা ওখানে একটা কবিতা পড়ি। এখন আমরা কেউ জানি না যে কোন কবিতা পড়া হবে, এটা কোন স্কেল, এটা কোন তাল, কোনো কিছু আমরা জানি না। আমি জাস্ট বইটা নিই, আমার যে কবিতাটা দেখে মনে হয় যে এই কবিতাটা এখন পড়া যায়, আমি ওই কবিতাটা পড়া শুরু করি, সবাই বাজানো শুরু করি, তারপরে ওইটা পুরো শেষ হয়ে যায়। সো এই যে অন্ধপুর ব্লুজ নামে একটা গান আছে আমাদের এই অ্যালবামে, যেটা আমরা কলকাতাতে প্রিন্সটন ক্লাবে আমরা শো করতেছি, ওই শোতে আমরা এই কবিতাটা পড়ছি। এবং কেউ কিন্তু আমরা জানি না, কিন্তু এটা কেউ শুনলে বুঝবে না যে এরা ব্যান্ডের কেউ, এরা কোনোদিন জানতোই না যে এখানে কি বাজবে না বাজবে। সো এটা হলো মিউজিক্যাল যে বন্ডিং, এটা তো সারা পৃথিবীতে হয় যে এখান থেকে রবিশঙ্কর গেল, ওখান থেকে মাইলস ডেভিস, ওরা তো এত কনভারসেশন করে না, কিন্তু মিউজিক্যাল একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যেভাবে এখন কথা দিয়ে যেভাবে এই করতেছি, আমরা তো কেউ আপনাকে ওইভাবে চিনতাম না, আমরা ওকেও চিনতাম না, কিন্তু আমরা যে কথায় কিন্তু কথা বেড়ে যাচ্ছে। সো মিউজিকে ও মিউজিক বেড়ে যায়। সো এইটা হলো এই কানেক্টিভিটিটার কারণে তো এটা ব্যান্ড আসলে। Right. সো আমাদের ব্যাপারটা হলো ওখানে যে হয়তো সাদ আমার লিরিক বুঝতেছে না, পান্ডু ভাই আমার লিরিক বুঝতেছে না, কিন্তু যখন আমার নাম অশোক, মানে এই যে আমার এক্সপ্রেশনে বুঝতেছে যে আমি কোনো একটা খুবই যুদ্ধবিরোধী কোনো একটা খুব একটা আত্মনাদি দিচ্ছি আর কি। সো ওই ভাষাটাকে ওরা মিউজিকে ট্রান্সলেট করতেছে, এটাই হলো ঈশ্বরী। Yeah, and maybe just following on from that. And Pandu is not here. Wait, with you understand Bangla? I know enough to tell. That's amazing! I mean, just picked that up. Also, Pandu, everyone. Oh my god! Ripan and Pandu, they're both amazing conductors, even though that's not their name on what their roles are. So everyone follows them, and we know like when the mic gets close, when the guitar goes like this, like wah, like we all got to ride the wave with them. Yeah. And that has really come through on this album. I think is My bonding with Ripon, I must say this way, I don't know what would Shunabanga Circus be if it was just an instrumental band. You know what I'm saying? Like, for me, lyrics matters in this band a lot, because my bonding with him comes not album songs and discussions as such, but from the philosophy of philosophers, if you may, like Friedrich Nietzsche or Carl Jung, and we have discussed many times about things as such, and that's where it essentially seeps in, like the what is this planet? What is this all about? What's happening? Existentialism as such. Like, we have had those discussions, and then the lyrics make, like when I see on stage and I say like,
নিজের মেরুদণ্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে, like when I sing now I know what it means, like you know the music comes out tenfold stronger, like if I didn't know that, like I'm playing it, sure I'm playing the right notes, এই কথাটাই কিন্তু আমাদের এনার্জিটা দিচ্ছে, it কথাটাই really এনার্জিটা দিচ্ছে। আর আরেকটা জিনিস, ধরুন আমি কবিতা লিখতেছি, আমি যখন আমার কম্পিউটার টেবিলে বা আমার ডায়েরিতে যখন আমি লিখতেছি, আমি কিন্তু যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি। মাটির তল থেকে আকাশে, আকাশ থেকে মহাকাশে, মহাকাশ থেকে আবার কারো চোখের ভিতরে, চোখের ভিতর থেকে একটা ঘোড়ার একটা বেহালা ছড়ের ভিতরে, আমি কিন্তু যেখানে ইচ্ছা যেতে পারতেছি। এই যে যেখানে ইচ্ছা যেতে পারতেছি কারণ কি, আমি কিন্তু কারণ এখানে আমি আর কেউ নেই, কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না। ফিল্ম না যে ক্যামেরাম্যান ওটা নিতে পারতেছে কিনা, বা অর্কেস্ট্রাও না যে বেহালা বাদক ওটা বাজাতে পারতেছে কিনা, এটা জাস্ট কবিতা। আমি সো একটা ব্যান্ড তখনই সেরকম জায়গায় যেতে পারে যখন পুরো ব্যান্ড মিলে আমি হয়ে ওঠে। এই আমরাটা যখন আমি হয়ে ওঠে, কারণ আমি যখন চিৎকার করতেছি সাপ তখনই ধরতেছে, বা পাণ্ডু ভাইটা স্ক্রিন করতেছে। এই যে কবিতার যে স্বাধীনতা, আমাদের ব্যান্ডের ভিতরে, আমাদের ব্যান্ড কারো ভালো লাগলো না লাগলো সেটা তাদের ব্যাপার, এটা দিয়ে আমাদের কোনো কিছু করার নেই। তো কোনো কিছুই করার নেই, আমরা কিছু করতেও চাই, ভালো লাগবে না লাগবে এটা গানের উপর ডিপেন্ড করবে, কারণ আমরা মরে যাবো, আমাদের গানগুলো বেঁচে থাকবে। মানে এটা বেঁচে থাকবে কিনা আমি জানি না, মানে যদি গানের ভিতরে সত্যি থাকে, সো গান নিজে একটা আইডেন্টিটি হয়ে যায়, ওটা নিয়ে আমার কিছু করার নেই, এটা সো এই যে আমাদের ওই জিনিসটা হলো এই যে আমি সবাই, ও কিন্তু বাংলা ঠিক মতো বুঝতেছে না, পাণ্ডু ভাই বুঝতেছে না, কিন্তু আমিও তো কিন্তু আমি এখানকার বাংলাদেশের মিউজিশিয়ানদের সাথে কাজ করছি, তারাও এতখানি বুঝে না ওরা যেটা হচ্ছে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা তো ইম্পর্টেন্ট। আমি তখন আমাদের ওই গান লিখতেছিলাম, পাণ্ডু ভাই তো রিপনের সাথে লিটারালি ও বাংলাতেই কথা বলে, তো পাণ্ডু ভাইয়ের সাথে আমি তো বাংলাতে ইংলিশ বলতে পারি না, ইংলিশ তো বলেন না, তো পাণ্ডু ভাই বলতেছেন, আমরা যখন নিঃসঙ্গতা লিখতেছিলাম আমার মনে আছে ক্লিয়ারলি জাংশনে, ও বলতেছে দিস ইজ মানে লোনলিনেস, আমি একটা বনে ঢুকে আমার এটা ফিলিং, আমি এভাবে দেখতেছি জিনিসটা, ওই সাইডে মানে নদীর ওই পারে এ হচ্ছে সে হচ্ছে, পাণ্ডু ভাই বলে গ্লাস করে মেলোডি আনছে তো ভিতরে। হ্যাঁ, আমি যখন পাণ্ডু ভাইকে বললাম যে ব্যর্থ মানুষ যে এই যে পৃথিবীর ট্রিলিয়নিয়ার গুলো, যে এই ট্রিলিয়নিয়ার বললেই এরা সব এডিট করে দেয়, তারপর আমি বলতেছি এই ট্রিলিয়নিয়ার গুলো যে আমাদেরকে যে সফলতার যে একটা ফ্রেমে বন্দি করে ফেলছে, এবং এই যে এই ফ্রেমের বন্দি করে পৃথিবীতে কত মানুষ সুইসাইড করতেছে যে আমি তো ব্যর্থ, আমি তো সফল হতে পারি, অথচ দেখা যাবে সে খুব ভালো ঘাস কাটে, বা ভালো সে ধান বলে, বা ভালো সে দূরে বসে বাঁশি বাজাতে পারে, কিন্তু সে প্রতি মাসে 1 লাখ টাকা কামাতে পারতেছে না বলে সে ব্যর্থ। সো এই যে জিনিসটা আমি যখন পাণ্ডুকে বললাম, পাণ্ডু এই ব্যর্থ মানুষ, তার ফলাফলের সলোটা গিটার সলো, উনি কিন্তু টের পেয়ে গেছে, ও এইটা একদম পুরো ইমোশনাল, মনে হচ্ছে একটা গিটার কাঁপতেছে। সো এইটা হলো আমি যেটা বলতেছিলাম, যে আমাদের পুরো ব্যান্ডটা মিলে ওই কবিতা হয়ে উঠতে পারছে, যার ফলে আমরা স্টেজের উপরে দাঁড়ায় একটা ইনস্ট্যান্ট গান বেঁধে ফেলতে পারি, আমরা করে ফেলতে পারি। এটা হলো আমাদের মূল। যেমন হায়ার এক্সপ্রেস কিন্তু বড় ব্যান্ড হওয়ার জন্য আমরা করি না, আমরা যাত্রা বিরতিতে, স্পিকেজিতে, বিভিন্ন জায়গায় গানগুলো করতাম, করতে গিয়ে আমাদের মনে হলো যে গাইতে তো ভালোই লাগতেছে, আবার দেখতেছি যে কিছু যাত্রা বিরতি ওইসব স্পিকেজ তো অনেক মানুষ আসতো না, সবাই এনজয় করতেছে, আচ্ছা তাহলে বোধহয় ভালোই, হ্যাঁ আমরা এটা রেকর্ড করে ফেলি, রেকর্ড করে দেখি যে আমরা কত খারাপ মিউজিশিয়ান, এবং এটা ছেড়ে দিলাম কোনো প্রমোশন টমোশন ছাড়া। মানুষ বললো যে এটা জোশ, একটা কবিতা, আধুনিক কবিতার যে স্বাধীনতাটা পাই, ওই স্বাধীনতাটা আমরা গানে রাখতে চাইছি, এবং এটা মানুষের ভালো লাগতেছে, এটা অনেক আনন্দের ব্যাপার। কারণ কিন্তু ভালো না লাগলে আমরা এটা থামাই দিতাম তা না, হয়তো আমাদের কষ্ট হতো, কারণ ইনকামের ব্যাপার, সামনে বাসা ভাড়া দিয়ে এটা ওটা অনেক কিছু, তো কিন্তু আমরা করে যেতাম, কারণ এইটা করার জন্য আমাদের জন্ম হয়েছে। About the response of audience, this particular band is largely known to have captured the hearts of young people, and that's how people are identifying with it. Well, with the themes of resistance, the themes of ideals, the themes of faith, belief. A lot of these systems are incorporated into the lyrics. So, how do you think people of this generation are connecting to you? And what do you actively do to make them connect to you? I think the first audience is really us in the band, and at the end of the day, we're kind of doing it for us, you know, and we play music we like, and we make a sound that we like, and so I think that has to be there, because everything else that comes out of that, I think, is residual. So I don't think anybody's out there actively trying to reach out for a fan base or an audience. I think an audience has been drawn to something interesting. So if they identify with certain themes,
that's wonderful, and if it relates to something in their life, that's very powerful. I mean, I've seen people say that, oh, our music has saved them before. We did a show at the Russian Cultural Center, and it was pouring with rain. I mean, there's a big police cordon in front of us, and it was insane. It was like the sound system guys were desperate because the police were going to shut it down, and they were also desperate because they didn't want their gear to get damaged in the rain, right? And we're still playing our songs while this melee is going on around us. Big crowd of people. And I could see this boy on his knees. He must have been 18 or 19. You know, on his knees, shirt open, like rain like this, like singing all the lyrics. And I'm like, we're doing something to this person to make them feel that way. And maybe even in a way that I honestly can't fully comprehend because I wasn't born here. I don't know the culture ingrained like that. My father's from Bangladesh. But language, you know, is always a little bit of a barrier. So there's something in the lyrics, or there's something in the music that is really driving the audience. And I think that people like the sound is energetic. They like that it's fresh. It's a little bit off the rail. Like he was talking about the blues track, which is the second to last one on the album. Do you think the young people are drawn to it because it's off the rails? I think there is something in that. Yeah, like maybe they need a little bit of escape from what's going on with them, or it aligns with something that's happening in their life. When I think I don't know how it looks like when we perform on stage and people who are standing and watch, like the five of us do this, whatever we do. They must be like, is it off the rails? Is it madness? What is it? Yeah. And I think, I think a lot of people also come, like they've heard about us, like, oh, these guys apparently do a really great live show. And that's an identifier. So you see them like this in the first half, and then by the end they're crawling over the monitor with some guy like, hey, get away from me. You know, so like it's some form of mantra or spell they're under by the end of it. It's kind of an enchanting thing. And I think that comes from the improvisation. So that's where the jazz thing comes in a little bit. Like it's sort of, we're not limited by, you know, we're playing rock music or we're playing blues or something. It's more like just where the feeling is taking us, and everyone is allowed to come on board if they share that same ability to like ride the wave with us. And so for this generation, what they get out of it, I think there's a lot to be passionate about right now. Like if you look at anything, like the world's politics, if you look at some of the things that happen day to day in Bangladesh, like, you know, there's a lot for people to feel, what's the word? They have some opinion on it, right? So if we do anything well, I think it's that something we're doing resonates with what they're doing. Yeah, it's a time of expression, I feel. They want to express, we are expressing, and it's symbiotic. It's very symbiotic, I feel. When we see those people like that, it's like we take that energy and give back, and it's happening in the process, And it's symbiotic, I see. Yeah, it's passionate. It's very passionate. আমার কাছে এই যে তরুণ প্রজন্ম আমাদের গান কিনেছে, এটা একটা ক্রিটিক্যাল, আমার এখনই হঠাৎ মনে হলো ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস আছে যে কেন ওরা নিচ্ছে আগের প্রজন্ম থেকে। সেটা হলো 30 বছর বয়স পর্যন্ত মানুষের ভেতরের যে অবারিত সত্তা, যেটা সেন্সরড না, যেটা সত্যের পথে থাকে, কারণ তাকে ইকোনমিক থেকে খুব বেশি যেতে হয় না, বিশেষ করে আমাদের দেশে মনে করুন বাবা মার টাকায় চলতেছে, তো সো ওকে ওইখানে যে পড়াশোনা শেষ করতেছে, তারপরে বিয়ে করার পর থেকে শুরু হয়, মানে ফলটা শুরু হয় ওখান থেকে। তখন সে মানে এর আগ পর্যন্ত যে না আমি এই অন্যায় মানি না, এটা ঠিক না, এটা ঠিক না, এরকম কেন হচ্ছে, কারণ তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে না কোনো, কারণ সে তো তার ইকোনমিতে অন্যের উপরে ডিপেন্ড, মানে বাবা মাই দিচ্ছে। যখনই সে নিজের চাকরি ক্ষেত্রে ঢুকে বিয়ে করে বাচ্চা টাচ্চা যখন হয়, তখন সে না এখন দারুণ ঠিক আছে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে কোনোভাবে আমি নিজে বেঁচে থাকতে পারলেই ওটা ঠিক। তো এক্ষেত্রে কি আমাকে একটু মিথ্যা কথা বলতেই হতে পারে, আমাকে একটু অসৎ হতেই হতে হবে, আমাকে কেন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, স্লেভারিটা মেনে নিতেই হবে, কারণ না হলে তো আমার বাচ্চা কাচ্চা দুধ খেতে পারবে না, খাবার খেতে পারবে না। সো এই জিনিসগুলো ইয়াং কিন্তু এরকম ভাবে না, তারুণ্য কিন্তু এসব ভাবে না, এগুলো একটু বয়সের কারণে ভাবে। সো আমাদের গানের ভিতরে ওই যে স্লেভারির এগেনস্টে, তারপরে এই যে ভেড়ার খড় অ্যানিমাল ফার্মের ভিতরে আটকায় রাখা, এই যে যত জিনিসগুলো আছে এটার বিরুদ্ধে কথা আছে। এবং আমরা যখন স্টেজে গান গাই তখন আমাদেরকে দেখে বোঝা যায় যে আমরা এগুলো বিশ্বাস করে গাচ্ছি।
সো এই জিনিস, এই সততা ইয়াংরা দেখতে পছন্দ করে। ওরা হয়তো একটা বয়সের পরে বলবে যে না রিপন ভাই ওই ছোটবেলায় এগুলো ভালো লাগতো, এখন তো অনেক বুঝেন না বাস্তবতা, এখন তো বিদ্যুৎ উৎপাদন কারখানায় না গেলে তো আমার চাকরিটা কোথা থেকে, আমার বাসার ইটা চলবে কিভাবে। সো এই কারণে বোধ হয় ইয়াংদের ভিতরে ফেকিং জিনিসটা কম থাকে, এই সোশ্যালাইজিং ব্যাপারটা কম থাকে। যেমন আমি স্টেজে শুয়ে পড়ি, ইয়াংরা খুব পছন্দ করে, কারণ দেখতেছে যে বিদ্যুৎ উৎপাদন কারখানায় গুলি খেয়ে মারা গেছে সেই লোকটা। বুড়ারা বলতেছে কি এইটা কি হলো, মানে আবার অনেক কম বয়সী বুড়াও আছে, অকাল বুড়া, তো এইটা কি হলো, এইভাবে স্টেজে শুয়ে পড়ে গান গাচ্ছে। গান গাইতে হবে তো মেরুদণ্ড সোজা করে এমনি করে। ওর তো আমি যে শুয়ে পড়ে তো গান গাওয়া যায়, যে কোনো ভাবে গান গাওয়া যায়। গান গাওয়া কি এরকম একটা আমি একটা বিশাল কাজ করছি এরকম ভাবার কিছু নেই। এটা একটা ওই ক্ষেতের ভিতরে কৃষক যে আগাছা নিড়ানি দেয় না, ওই রকমই একটা কাজ, থেকে কোনো আলাদা কোনো বড় কাজ না। এটা এখন মিডিয়া ইন্ডাস্ট্রি সবকিছুর কারণে মনে হয় ওয়াও রকস্টার বড় ব্যান্ড, এটা কোনোভাবে না ভাই। ওর থেকে যে কারণ বাজারে যে কুলিটা ওই যে 40 কেজি মাথায় নিয়ে ঠেলে উঠায়, ও আমার থেকে অনেক বড় কাজ করতেছে। অনেক পৃথিবী ওই টেকায় রাখছে, পৃথিবী আমরা টেকায় রাখি, আমরা জাস্ট পৃথিবীকে কিরকম দেখাচ্ছি, সেটা নর্মাল এরকম কাজ। তা আমার কাছে স্টেজে শুয়ে পড়েই গাওয়া যায়, এটাকে এত সিরিয়াস, শুয়ে গাওয়া যায়, বসে গাওয়া যায়, লাফা উঠতে উঠতে গাওয়া যায়, অনেকভাবে গাওয়া যায়। সো আমার কাছে মনে হয় যে ইয়াংদের এই আমাদের প্রতি আকর্ষিত হওয়ার মূল কারণ, বিশেষ করে ফেক ইয়াং না, যারা আসলে এখনো সোলটা আছে, অনেক ফেক ইয়াং আছে, আবার অ্যাস্থেটিক একটা ইটি আছে আর কি, একটা কুল, এই কুলগুলো বাদে। সো এই এই এরা হলো এই যে সত্যটা শুনতে পছন্দ করতেছে, আমরা মিথ্যা উৎপাদন করি বা হায়না এক্সপ্রেস, যে পৃথিবীর সমস্ত শাসকেরা যেভাবে পৃথিবীকে চালাচ্ছে। সো হয়তো ওরা বললাম না, একটা সময় গিয়ে ওদেরও হয়তো মনে হবে যে না এটা এরকম ভাই বেশি বলছে, সবসময় এরকম এতই ভালো লাগে না, কিন্তু ওর এখন ওই বাস্তবতাটা আছে। আমার কাঙ্কের কলসি গিয়াছে ভাসি, এটা জোরে কেন? কারণ নদীর মাঝখান দিয়ে মাঝি নৌকা বাইতে বাইতে যাচ্ছে একা একা, তার তো একা লাগতেছে। এখন সে তার প্রেমিকাকে গান শোনাবে কিভাবে? প্রেমিকার হয়েছে নদীর ধারে গ্রামের ভিতরে, এখন জোরে জোরে গাইলে ওটা প্রেমিকার কানে পৌঁছবে। তো এখান থেকে কিন্তু ভাটিয়ালি গানের সুর যে অনেক উদাত্ত, অনেক জোরে জোরে গাইতে হয়, এইটা ইসের কারণে। আমাদের ভূমির সাথে গান এমনভাবে জড়িত, এটা ঠেকানোর সামর্থ্য কারণ। কেউ হয়তো মুখ এমনি চেপে রাখতে পারবে, কিন্তু মুখ চেপে রাখলেও যে গোমানিটা হবে ওটাও সুরের মধ্যে শুনতে। It's beautiful. শুরু থেকে চলেন আপনাদের গানের ন্যারেটিভ, স্টোরি টেলিং, এই বিষয়টাতে একটু কবিতার ডিসিশন মেকিং, আপনি যেভাবে করে স্টোরিগুলোকে ক্রাফট করেন, কোত্থেকে স্টোরিটা আসে, কেন এই ক্যারেক্টারটা, কেন এই থিমটা, কেন এই মন্তব্যটা, কেন এই এক্সপ্রেশনটা, এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার। যেমন আমাদের প্রথম অ্যালবাম ছিল যে মানব সভ্যতা যে ধ্বংসের দ্বার প্রান্তে, যেহেতু পারমাণবিক বোমাগুলো সব ফুসতেছে, কখন তারা বাস পাবে, হয়তো ধনীরা বাস করবে না, কিন্তু ভয়টা দেখাবে, স্নায়ুযুদ্ধ চলতে থাকবে, যে আমরা ভয় থাকবো, ভয় থাকবে তো প্রেম কাজ করবে। তো প্রথম ওই মানব সভ্যতার আদলে আমাদের যে ক্যারেক্টারটা, ওকে মেরে ফেলা হয়, ওকে ধ্বংস করে ফেলা হয়, এবং এপিটাফের মাধ্যমে ও কবরে চলে যায়। তারপরে মহাশ্মশানে এসে ওর ওখান থেকে মনে হয় যে আমাকে মেরে ফেললো এবং আমি এটা সহ্য করে দিলাম, আমার কি কোনো শক্তি নেই, আমি কি প্রকৃতি না, প্রকৃতি আমার ভিতরে কি শক্তি দেয়নি। তখন সে ওখান থেকে বের হয়ে আসে, পুনরুত্থান। তারপরে আস্তে 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 সে স্বপ্ন দেখে যে বনদেবতা বলছে যে আমি বনদেবতা বুড়া হয়ে যাচ্ছি, আমি তো মারা যাচ্ছি, তো এখন তোমাকে দায়িত্ব হবে নিতে হবে, এই মানুষ নামক এই দানবীয় প্রাণীটার যারা পৃথিবীতে ধ্বংস করছে, এদের এগেনস্টে একটা দাঁড়ানোর লোক লাগবে। সেই লোকটা হলো আমাদের এই ক্যারেক্টারটা, এবং সে তার পিছনে অঙ্গ শহর ছেড়ে শেষ পর্যন্ত চলে যায়, এবং সে সমস্ত প্রাণীদের সাথে, সমস্ত প্রাণী বৃক্ষকুল, এদের প্রাণীকুল বৃক্ষরাজি, এদের সাথে করে ও মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। এই মহাশ্মশান গল্পটা হলো, এবং এই প্রতিশোধ নিতে গিয়ে যেহেতু মানুষের হাতে পারমাণবিক বোমা, মানুষ ওটা ফাটায় দেয় এবং পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। সো এই গল্পটা হলো মহাশ্মশান, যে এই পৃথিবী শুধু মানুষের একা না, পৃথিবীর আরো অজস্র প্রাণী, অজস্র মানুষ, অনেক বুদ্ধিবিদ, অনেক মানুষের বুদ্ধিমত্তা অনেক ভালো থাকতে পারে, অনেক বুদ্ধিবৃত্তিক প্রাণী, তারা অনেক কিছু, তারা অনেক স্বার্থ, কিন্তু শুধু এই পৃথিবী তার একা না। প্রকৃতি শুধুমাত্র এই মানুষের জন্য পৃথিবীকে তৈরি করে, প্রকৃতি পৃথিবী তৈরি করেছে সমস্ত কিছুর জন্য, সমস্ত কিছুরই বেঁচে থাকার অধিকার আছে। সেই অধিকারটা নিশ্চিত করতে চাই আমাদের ক্যারেক্টার। সেই গল্পটাই ওইখানে, ওই গল্পগুলোই একে একে করে দিয়ে সাজিয়ে এই গল্পটা করা হচ্ছে। সো
taking the floor to you at this point. Can you tell us a little bit about how you and your ideologies have blended with the album? If you can speak on behalf of Pandu Bhai as well. আমরা তো সাদ ভাইয়ের থেকে শুনলাম how হ্যাঁ he পান্ডু ভাই এখন connected একটু to this. মানে অ্যালবাম করে একটু ছুটি কাটাতে গেছে, কারণ উনি Okay. অনেক পরিশ্রম করছে পুরো অ্যালবামের Okay. সমস্ত কিছু রেকর্ডিং ওনার করা। Okay. সমস্ত কিছু উনি বলুন সাদ হলো এই যে অ্যারেঞ্জমেন্টাল, কিন্তু পুরো অ্যালবামের মানে প্রোডিউসার লেভেলে যে জিনিসটা রেকর্ড করা, এটাকে মিক্সিং টেবিলে নেওয়া, এ করা ও করা, পান্ডু ভাইয়ের জীবন অস্থির। আমি সে তুলনায় আমরা দুজন অনেক বেশি আরামে ছিলাম। সো পান্ডু ভাই জাস্ট ছুটি কাটতে গেছে আমেরিকাতে, বলে উনি ইন্টারভিউতে নেই। আপনি চাইলে ওনার ইন্টারভিউটা পরে হ্যাঁ নিয়ে নেন, ওনার পার্সপেক্টিভ অনেক জোস, ওনার পার্সপেক্টিভ আমি আমার সাইডে বলতে গেলে 2018-তে যখন আমি ফার্স্ট পরিচয় হলো ওনার সাথে, সেই দিন থেকে প্রথম দিন থেকে আমি দেখতেছি যাত্রা করতে এটা আমার অ্যাম্পলিফায়ার, বেজ অ্যাম্পলিফায়ার আর বেজের তার উনি ঠিক করে দিচ্ছে, এর মাইক্রোফোন ঠিক করে দিচ্ছে, সব সবাইদের কানেকশন ঠিক করে দিয়ে ওই গো। মানে ইগো তো দূরের কথা, ইটস মোর প্যাশনেট, মানে এটাই উনি করবে। উল্টো আমি ধরার সময় আমি ধরে মেডিটেশন ফর মি, আমাকে ফার্স্ট টাইম উনি হ্যাঁ মানে এরকম হয় যে আমরা প্র্যাকটিস করবো, এখন আমাদের যাওয়ার কথা 12টায়, কারণ আমরা তো একটু বাংলাদেশে আসছি, সব অর্ডার দিয়ে গেলাম, গিয়ে দেখবেন সমস্ত কিছু রেডি, জাস্ট আমাদেরকে জাস্ট জ্যাকিং করে যে শুরু করতে হবে এটা। এবং বাংলাদেশে কোনো ব্যান্ড হলে তুই আসিস নি, তোর কাজ আমি করবো, পুরো এই যেরকম না, এটা কাজটা করা ইম্পর্টেন্ট, কে করতেছে এটা ইম্পর্টেন্ট, কাজটা হওয়া পৃথিবীতে। আমি ওনাকে ওভাবে চিনছি, আর ওই ফার্স্ট অ্যালবাম শেষ হওয়ার পর ন্যাচারালি যেভাবে মানুষজন আমাদের পৃথিবীতে ঢুকে গেল, মানে এই ভালোবাসা শোটা এগুলো, তখন আমরা ভাবছি দ্বিতীয়টা করতে হবে। তো আমরা এখানে নিকেতনে একটা স্টুডিও নিয়েছি, আমরা তিনজনই জার্নিটা সেকেন্ড অ্যালবামের ওখান থেকে শুরু করেছি। পান্ডু ভাই মেইন, উনি আমাদের একে রেকর্ডিং, অপরকে এভাবে চিনতে পেলেন? উনি আমাকে ইন্ট্রোডিউস করালো পান্ডু ভাইয়ের সাথে। হ্যাঁ, ওনার পরিচয় পান্ডু ভাইয়ের সাথে আমি দেশে আসার আরো 10 বছর আগে। হ্যাঁ 2010 থেকে। হ্যাঁ, এনারা দুজন মিউজিক করতেছে এখানে। আমার অবশ্যই রিপনের সাথে বাই চান্স একটা মিটিং হয়েছিল 2009-তে, তখন উনি মনসরণীতে রাস্তায় বলতে মানে চারুকলার ওই সাইডে আর কি, মানে হ্যাঁ, তো ওখানে মানে প্রায় গান বাজনা ডেইলি মনে হ্যাঁ দিদি 15-16 ঘন্টা করে গান গেত। হ্যাঁ ডেইলি। তো আমি হ্যাঁ আমার ওই 5-6 দিন ওভাবে কাটলো, 9 বছর কোনো সম্পর্ক, মানে কোনো কানেকশন কিছু নাই। আর বাংলাদেশে আমার শুধু একজনই কথা বলছি, আমি বাংলাদেশে একজনের সাথে। তো আমি 9 বছর পর যখন এলাম, ওই একজনকে ফোন দিচ্ছি, দেখি নাম্বারটা কাজ করে, আমাকে বলে আজকে আমাদের এক নাম্বারই আছে, বলে আমার ব্যান্ডের শো আছে আজকে রাতে, আর যদি আসেন ওখানে গিয়ে দেখি বাংলাদেশ আমার দেখা। ওখানে ব্যান্ড যেটা ওইটা নিউ সোনার বাংলা স্যার, নিউ সোনার বাংলা কি একটা ব্যান্ড, ওখানে ডিসপ্লেটা আমার। হ্যাঁ, তো ওখানে আমার ফার্স্ট পরিচয়। আর আমরা তখন ফার্স্ট অ্যালবাম রেকর্ড করার মানে একটা ইন্টেনশন এদের ছিল অলরেডি, তো ওরা মনে হয় ফার্দার মেম্বার খুঁজতেছিল, ওখান থেকে পরিচয়। ওই পরিচয়, তারপরে প্যান্ডামিক, তারপরে 3-4 বছর নানা রকম শো, হাজার শো। তো তারপরে প্রত্যেকটা শোতে পান্ডু ভাই মানে হি সেটস ইট অল ফার্স্ট, লাইক ওনার পরিশ্রম, ওনার সবকিছু, ব্যান্ডের প্রতি ডেডিকেশন, বা এটা মানে সেকেন্ড টু নাম বলতে পারে, মানে ওরকম। মানে আমরাও মনে হয় 1-2 দিন ব্রেক দিতে পারি। হ্যাঁ, আমাদের ব্যান্ডে একটা প্রবণতা, আমাদের বিভিন্ন জায়গার মানুষ, হ্যাঁ সবাই বিভিন্ন ধরনের কালচারে বেড়ে ওঠা। আমাদের কিন্তু ওইটা না যে ছোটবেলায় বন্ধুরা ব্যান্ড করছি ওরকম না, মিউজিক্যাল কারণে আমাদের ফ্রেন্ডশিপ। হ্যাঁ, মিউজিক দিয়ে আমরা বললাম এবং আমাদের মিউজিকের ভিতরে ওই জিনিসটা আছে, কিন্তু যে বিচিত্র কালচারের মানুষ, মানে এখন আমরা যে সময়টাতে আসছি, এখন তো আমি ওই কোণায় পড়ে থাকবো এরকম তো নেই, সারা পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে গেছে, ইন্টারনেট দিয়ে তো আরো বেশি। সো আমাদের ভিতরে যে এই জিনিসটা, যে আমরা অনেক জায়গার মানুষ, অনেক এই পুরো জিনিসটা কিন্তু ব্রেন হয়, মিউজিকটা শুনলে বোঝা যায়, এটা কিন্তু একটা নির্দিষ্ট জোনের মিউজিক মনে হয়। যদিও ভাষার কারণে হয়তো মনে হবে বাংলা গান, কিন্তু সব মিউজিক্যালিটি সমস্ত কিছু মিলে এই ব্লেন্ডটা কিন্তু আছে। কারণ এই সবাই বললাম না, আমরা কেউ কাউকে বলি না যে শাকিল ভাই আপনি এটা বাঁধতে হবে, পান্ডু ভাই এটা বাঁধতে হবে, কেউ কিছু বলি না। আমরা জাস্ট যেভাবে একটা সূর্যমুখী ফুল ভোরবেলা ফুটে ওঠে সূর্যের দিকে ঘুরতে ঘুরতে, আমরা ওরকম মিউজিকের দিকে ঘুরতে ঘুরতে এই কথা বলার মতো নেই যে বলতেছি এইভাবে হয়, মিউজিকটা এবার বেড়ে আসে, মানে এই কথাগুলো এই ইন্টারভিউ আমরা মিউজিকের সাথে দিতে পারতাম। হ্যাঁ, যদি সবকিছু ভাইয়া, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু যদি জিজ্ঞেস করতাম,
আপনি কোথায় বড় হয়েছেন, পড়াশোনা আমাদেরকে একটু যদি brief আমি খুব করতেন। গর্বিতভাবে গ্রামে বড় হয়েছি। কোথায় বড়? আমার বাড়ি হলো ঝিনাইদহ শৈলকুপা মধুপুর গ্রামে। ওখানে আমার প্রথম 9 বছর ওখানে কাটে। ভাই বোন? আমার দুই ভাই আমরা, বড় আমি ছোট বলেই সুবিধাটা পাইছি যে দায়িত্ব নিতে হয়নি কোনো, যা ইচ্ছা জীবনে তাই করছি। তো আমি ওখানে 2 ভাই, আমার বাবা মা, আমরা 4 জন ছিলাম। আমার বাবা স্কুল টিচার এবং বিজনেসম্যান ছিল, মা গৃহিণী। আপনি ওখানে স্কুলে পড়া হয়েছে? প্রথমে আমি প্রথম 9 বছর একদম গ্রামে, তারপরে ওখান থেকে আমাকেই একটু ভালো পড়াশোনা করার জন্য আমার মা জোর করে ঝিনাইদহ শহরে গেল, ওখানে বাড়ি করলো। ওখানে 18 পর্যন্ত, এসএসসি পর্যন্ত, 16, 17, 18। তারপর 17 বছর বয়সে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি কলেজ পড়া শুরু করি, কমার্স কলেজে পড়তাম। কোন কলেজে? কমার্স কলেজ। তারপরে আমি কমার্স কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি পরিসংখ্যান খাতায়, তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আর কমার্স কলেজ উঁচু 8তলা না 5তলা ওইটার উপরে। তো ওখান থেকে পুরো বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা এবং তার উপরে তুরাগ নদী দেখা যেত। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমি পুরো পরিসংখ্যানের খাতায় পুরো সব কবিতা লিখছিলাম। এই জন্য আমাকে, এবং ক্লাসে ঠিকমতো যেতাম না, এই কারণে আমাকে ওখান থেকে টিসি দিয়ে দেওয়া হয়। পরে আমি ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি পুরো পড়াশোনা ছেড়ে দিতে চাইছিলাম, যাতে আমি পুরোটাই গানের করতে। আমি কিন্তু তার আগে কখনো গান করতে লিখতাম, ঢাকা আসার পরেই প্রথম গান কবিতা লেখা শুরু। ছোটবেলা থেকে লিখতাম, গাইতাম, এরকম না। ছোটবেলা থেকে আমার আর্টিস্ট ইনভলভমেন্ট হলো, আমি যে গান শুনতাম ওই গান গেতে পারতাম। তো আমি ওখান থেকে আমার কলেজ ওখান থেকে শেষ করি। তারপরে আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে ছিল না, যে আমি বুঝে গেছি কি জন্য আমার জন্ম হয়েছে। আমার জন্ম হয়েছে কবিতা লেখার জন্য এবং গান গাওয়ার জন্য। কিন্তু আমার বাবা তো তখন আমাকে টাকা পাঠাতো। তো বাবা বলে, তুই আসলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবি না, এই জন্য এইসব বলতেছিস, তোর এইসব চান্স পাওয়ার যোগ্যতা নেই, আর তুই পড়াশোনা করিস না, কিন্তু আমি তোকে কোনো টাকা পাঠাবো না। আর তখন তো এরকম উবার ছিল না যে রাতে উবার চালায় সারাদিন মিউজিক করবো, এরকম তো কোনো অপশন ছিল না কোনো। তো বাবা টাকা না পাঠানো মানে তো আমি ঢাকায় থাকতে পারবো না, এরকম অবস্থা। তো এইরকম জায়গা থেকে আমি বাধ্য হয়ে চারুকলায় ভর্তি পরীক্ষা দিই এবং চারুকলায় পড়াশোনা শুরু করি, ঢাকা ইউনিভার্সিটি চারুকলায়। এবং ওখানে আমি 2.5 বছর মতো ছিলাম। 2.5 বছরে 8-10টার মতো ক্লাস করছি। ছবি আঁকতাম না, বেসিক্যালি আমি চারুকলাকে ব্যবহার করছি জোরে জোরে গান গাওয়া যায়, এবং 16 ঘন্টা 17 ঘন্টা গান গাওয়া যায়। চারুকলার প্রতিটা ইঞ্চি আমার কলা ছিল। মানে অত গান আমি বোধহয় জীবনে সারা জীবন ধরে সোনার বাংলার সাথে অ্যাক্টিভ হলো, অত গান আমি গেতে পারবো না, যে পরিমাণ গাইছি। মানে সারাদিন সারা রাত আমি চারুকলাকে ব্যবহার করছি। যে এই ধরনের আমি ঘরের ভিতরে গান গাবো, আমার চিন্তা হবে যে আসে হয়তো পাশে একটা হার্টের রোগী আছে, আপনার সাথে দেখা হবে। হ্যাঁ ওরকম দিকে একদিন দেখো। তো ওইখানে আমি অনেক জোরে গলায়, যে আমি এখন এই যে যেটা করি, এটা আসলে আপনার চিৎকার শুনে he was হ্যাঁ, drawn to it. চিৎকারটা ওখানে দিয়ে আমি অপশনটা পাইছি। ওটা পরে 2.5 বছর পরে তখন দেখলাম যে আর এইসব টানাহাসি করে লাভ নেই। এই চিৎকার আলাদা চিৎকার, মানে আমি চিৎকারও টের পাই, মানে অনেক রকম। এটা আউট অফ টিউন। হ্যাঁ, এটা আলাদা টাইপের একটা চিৎকার। এটা প্রত্যেকদিন রোল করতে পারবে, এই নয় যে আজকে করে গলা ভেঙে গেছে। না, ওটা কোনো কিছু না। আর এটা যে টেকনিক্যাল চেক আছে বিষয়, আমি এটা টের পাই। আমি তারপরে ওখানে চারুকলায় আমি শেষ না করে তারপরে এই যে আমার বাকি জীবন শুরু হয়ে গেল। That's wonderful. আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমার জন্ম চিটাগং, আর ওখান থেকে মানে 1 বছরে আমাকে বিদেশ নিয়ে গেলেন বাবা মা। দে মুভ টু দ্য মিডল ইস্ট। আমার ইউএইতে আবুধাবি বলে ক্যাপিটাল সিটি, যেটা, ওখানে আমার স্কুলিং। তারপর আমি ওখান থেকে স্কলারশিপ নিয়ে ভারত গেলাম ইঞ্জিনিয়ারিং করতে। That was in the year 96. ওখান থেকে আমার ইন্ডিয়ার গল্প শুরু আর কি। তো আমার প্রথম স্কুলিং সব ইউএইতে, মিডল ইস্টে। তারপর আমি ভারত আসছি। ভারত থেকে আমি বলতে পারি আমার কি বলে, সরি আমি ইংলিশে শিফট হয়ে যায়, কারণ ইংলিশ আমার প্রথম ভাষা। বা বাংলায় বলতে গত 4 বছরই এখানে 6 বছর হয়েছে এখন বাংলাদেশে এসে। এই আমার বাংলা বলা, এতে আর যা বলতেছে আমি জানি এরাই বুঝে, আর কে বুঝে না। তো আমারটা বাংলিশ না, আমারটা ইংলাই বলতে পারেন। আমি প্রথমে উল্টো হয়ে আসতেছি, প্রথমে ইংলিশে ভাবতেছি, তারপরে এটা রিয়েল টাইমে বাংলাতে আসতেছে, ওরকম হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো দে মুভ মি অ্যাব্রড। তো ওখান থেকে ইঞ্জিনিয়ারিং ভারতে, তারপরে আমি আবার সাউথ আফ্রিকা একটা সাপ্লাই চেইন ফার্মে
ইঞ্জিনিয়ারিং শেষ করার পর পড়াশোনা করার পর মিউজিকও করছি অনেক ইন্ডিয়াতে। তারপর আমি কর্পোরেট লাইফে ফাইন্যান্স সেক্টরে, আমি জানি কোনো মিল নাই এগুলোর সাথে। হ্যাঁ, ওখানে আমার জীবনটা কাটলো। যেখানেই ছিলাম না কেন মিউজিক করছি, কারণ মিউজিক আমার সাথে মানে এটাই আমার কম্প্যানিয়ন। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক স্ট্রাগল যাই থাকুক না কেন, রুমটা বন্ধ করে এটাই করছি আমি। হ্যাঁ, তো এটা আমার একটা কম্প্যানিয়ন। আমি অলওয়েজ এভাবে আমি নানা রকম ব্যান্ডে এভাবে আমার প্রভাবিত করি, এভাবে আমার বান্ধব এভাবে। সো মাই আপব্রিঙ্গিং অ্যান্ড অল ইজ ভেরি ভেরি। আমি বাংলাদেশে জন্মাইছি, মিডল ইস্টে ছিলাম, ভারতেও ছিলাম, সাউথ আফ্রিকাতেও ছিলাম, আবার দুবাইতে কাজ করে এখানে আসছি around 2018. Next part of the conversation ভাইয়া, আপনাদের নেক্সট শোজ গুলো যদি একটু ব্রিফ করতেন। নেক্সট শো বলতে আমাদের আসলে আজকে তো মহাশাসন নিয়ে আলাপ করছি, এখনকার যে শো গুলো চলছে এগুলো নিয়ে আর কথা না বলি, এগুলো একটা রেগুলার শো, আগের গানগুলো হয়তো গাবো। আপনাদের কোনো ট্যুর প্ল্যান? ট্যুর আমাদের, আমরা তো এর আগে যখন আমাদের হায়না এক্সপ্রেস বেরিয়েছে আমরা একটা বাংলাদেশ ট্যুর করছি, হায়না এক্সপ্রেস এক্সপিরিয়েন্স সলো কনসার্ট। বাংলাদেশে প্রথম আমরা এইভাবে একটা ব্যান্ডের সলো কনসার্টের যে মানে ধারাবাহিকভাবে যে ট্যুর করে বেড়ানো, এটা শুরু করছি। ওটা অনেক সাকসেসফুলভাবে হয়েছে, খুবই ভালো, খুবই সাকসেসফুল, আমরা কেউ আশাই করিনি। তো আমাদের মহাশ্মশান যাত্রা এটার নাম, এটা মহাশ্মশান অ্যালবাম আর এটার সাথে যাত্রা, মহাশ্মশান যাত্রা। তো এইটা আমাদের বাংলাদেশ ট্যুর করার ইচ্ছা আছে, এপ্রিল থেকে আমরা শুরু করব। এপ্রিল থেকে শুরু করে আমরা আস্তে আস্তে সমস্ত বিভাগীয় শহরগুলোতে করবো, আর যদি দেশের বাইরে করতে পারি সেটাও এখন তো জানি না। এই প্ল্যানিংটা কি স্টার্ট করে দিয়েছেন? প্ল্যানিং তো আছে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে রিলিজ দিয়ে। মানে আমরা সাধারণত অ্যালবাম বের হওয়ার 2-3 মাস পরেই করতে চাই, কারণ যাতে গানগুলো সবার মুখস্থ হয়ে যায়, যাতে সবাই এসে গলা মেলাতে পারে। তো এবং আমরাও যাতে মহড়া দিয়ে রেডি হতে পারি। আর আমাদের এই অ্যালবামে একটা জিনিস না বললেই না, অনেক গেস্ট আর্টিস্ট বাজাইছে, যেমন নয়ন ভাই ঢোল বাজাইছে, তারপরে কাবিল ভাই ট্রাম্পেট বাজাইছে, সোহেল অনেক ধরনের পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজাইছে, একতারা, মন্দিরা, ডুবকি, খমক, আরো অনেক শঙ্খ, আরো অনেক বিভিন্ন ধরনের পারকাশন, বাংলা জিমন বাজাইছে বেহালা, কাবিল ভাই বাজাইছে ট্রাম্পেট। তো এই এই মানে এটা এই এই অ্যালবামটা ঠিক ব্যান্ডের যেরকম যে আছে না 4-5 জন মিলে তা না, আরো অনেকে মিলে জিনিসটা করা হয়েছে আসলে। এই তো লাস্টলি ভাইয়া, আপনাদের ফলোয়ার্সদেরকে এবং আপনাদের অডিয়েন্সদেরকে যারা যে ডেডিকেটেডলি আপনাদের গান শুনে, আপনাদের তরফ থেকে, দুজনের তরফ থেকে একটা মেসেজ যদি দিতে পারতেন। ফলোয়ার্স ফ্যান বলে কোনো কথা নেই, আমাদের গান ভালোবাসেন আপনারা, ভালো আবার একদিন হয়তো বাসবেনও না। সো যারা ভালোবাসেন তাদেরকে বলবো যে এই অ্যালবামটা অনেক পরিশ্রম করে করা। আমরা যেমন অজস্র দিন শুনে শুনে গানগুলোকে ঠিক করছি, আপনারা অনেক দিন শুনেন, কাউকে বাধ্য করবেন না যে এই গান না শুনলে তোমার জাত চলে যাচ্ছে, কোনো এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আর যার ভালো লাগবে সে শুনবে, আপনাদেরও ভালো লাগলে শুনবেন, আর যদি না মনে হয় আগের অ্যালবাম বেশি ভালো ছিল সেটাও শুনেন, পুরোটাই আপনাদের ইচ্ছা। আমরা কাউকে ফলোয়ার, ভক্ত, ফ্যান্স হিসাবে আমরা আসলে ঠিক করি না, আমরা ঠিক করি কারণ আপনি তো শুধু আমাদের গানই শুনেন, আরও অনেকের গানই শুনেন। তো আপনারা গান শুনুন, মনোযোগ দিন এবং লিরিকগুলো একটু মনোযোগ দিন, এবং যে নতুন ধরনের অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছে, যে একটা মানে পুরোপুরি ওয়েস্টার্ন রকের মতো না, পুরোটা আমাদের এলাকার সাথে একটা যোগ আছে, এই যে এক্সপেরিমেন্টটা করছে, আশা করি আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগলে লাগবে, না লাগলে কিছু করার নেই। ঠিক আছে, কারণ কাউকে জোর করে শোনানো যায় না তো কিছু, না জোর করে কিছু করা যায় না, এই জন্য। আর ভালো লাগার বিষয়টা, যেমন আমি তো সব ব্যান্ড পছন্দ করবো না, গ্লোবালি ভালো ভালো ব্যান্ড যারা বলে মেইন স্ট্রিম বিদেশি ভালো ভালো ব্যান্ড আমার নাই পছন্দ হতে পারে, আমি আমার মতো সব। কিন্তু আমাদের যে একটা ডেডিকেটেড কানেকশন যেটা আছে পিপল অফ বাংলাদেশ স্পেশালি, মানে যেটা আমরা ভালোবাসা যেটা বাংলাদেশ থেকে পেয়েছি, আমি নানা রকম শোতে নানা রকম মানুষের দেখা করি, এটাই বলি একটা কথা, আমরা আছি প্রথমে, তারপর তোমরা আসছো, তোমরা থাকো আমরা আছি, এটাই, তোমরা থাকো আমরা আছি, এটাই, তো থাকো তোমরা, আমরা আছি। পেশেন্ট নেই, কোনো পেশেন্ট নেই। That's beautiful. Will there be a next album, fourth? আমাদের ইচ্ছা আছে, এখনই বলে দিব, সামনে বছর ইচ্ছা আছে যে আমরা নোবেল প্রাইজ নিতে চেষ্টা করতেছি, একজন আমেরিকা প্রেসিডেন্ট হতে চেষ্টা করতেছি। না না হ্যাঁ, অনেক কিছু বলা যায়। ঠিক আছে, আমরা এই আমরা দেখি, আসলে আমরা মহাশ্মশানটার যাত্রাটাই করি, গান অনেক জমে আছে, হয়তো হয়ে যাবে, আমাদের ওই অবকাঠামোটা মানে ওই সময় এবং সবকিছু পেলে আমরা চাই
প্রতি বছর একটা করে অ্যালবাম করতে আসলে আমরা চাই। আমরা কিছু করতেছি, এটাই করব, এটাই হচ্ছে উদ্দেশ্যটা। তো এখন a lot of factors are involved. আমরা আমাদের বেস্ট ট্রাই করবো। এখন দ্য ওয়ার্ল্ড প্লেজ ইটস রোল, আমরা আমাদের রোল প্লে করে যাবো এই আর কি।